স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সহজ ভাষা আর সরল ছন্দ নিয়ে হয় ছড়া, তবু বুলেট বোমার চেয়েও তা কখনো কখনো হয়ে উঠতে পারে বেশি শক্তিশালী। স্বৈরতন্ত্র কখনো সমরতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছে ছড়াকারে কলম, তাই রাষ্ট্রযন্ত্র প্রায় সন্দেহের চোখে দেখে ছড়াকারদের। এ ছড়াই আবার হয়ে উঠতে পারে তোষামোদের অবলম্বন। অস্থির রাজনীতির ডামাডোলের এই সময় আমাদের আলোচনা তাই ছড়ায় রাজনীতি। কথা বলতে আজ স্টুডিওতে আছেন চারজন বিশিষ্ট ছড়াকার। প্রথমে আছেন জনাব আবু সালেহ, আছেন জনাব খালেদ হুসাইন, আছেন জনাব সারারুল ইসলাম এবং জনাব জুলফিকার শাহাদাত। স্বাগত আপনাদের। আপনাদের সবারই আলাদা আলাদা পরিচয় আছে, সেই আলাদা পরিচয়গুলো আমাদের স্ক্রিনে দেখানো হবে, আমি মুখে আর বললাম না, ছড়াকার হিসেবেই এটা থাক। জনাব আবু সালেহ, আপনি পাকিস্তান ও বাংলাদেশ আমল মিলিয়ে 6টি দশক ধরে অনেকগুলো সরকারের সময় রাজনীতিক ছড়া লিখে চলেছেন। কোন সরকারের সময় নির্ভয়ে সেই সরকারের সমালোচনা করতে পেরেছেন ছড়ার মধ্যে দিয়ে? মানে আমরা আসলে জানতে চাইছি কোন সরকার সবচেয়ে বেশি ছড়া সহিষ্ণু? কোন সরকারের আমলে আমি নির্বিঘ্নে নিরাপদে এর নিরাপত্তায় আমি ছড়া লিখতে পারিনি। আচ্ছা, ছড়া লিখতে গেলেই বাধার সৃষ্টি হয়েছে, পত্রপত্রিকায় লেখা বন্ধ হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, পুলিশে তাড়া করেছে, এমনকি কোনো কোনো সময়ে আমাকে গ্রেপ্তার বরণ করতে হয়েছে। দুই একটি সময়ের কথা কি একটু বলবেন? মানে উদাহরণ কি দিবেন, কোন কোন সরকার বেশি একদম ছড়া ও সহিষ্ণু? বেশি এক একটা সরকারের সময়ের অত্যাচার নির্যাতনের কৌশল এক এক রকমের। আইয়ুব খানের সময় 68 সালে যখন আইন অমান্য আন্দোলন হয়, তখন পল্টনের জনসভায়, বিশাল জনসভায় আমি একটা ছড়া লিখেছিলাম এবং তার জন্য আমাকে হয়রানি স্বীকার করতে হয়েছে। স্বাধীন দেশের ক্ষেত্রে স্বাধীন দেশের স্বাধীনতা ঠিক পরপরই যেটা অনেকে ছড়াটি বলেন যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালা এমন স্বাধীনতা, এটা 72 সালেই লেখা, 73 সালের দিকে ছাপা হয়। এইটার সময় যেসব পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকাগুলো রসনালে পড়েছে। তারপরে এই ছড়ার জন্য আমাকে জেলে যেতে হয়েছে। পরবর্তী পর্যায়ে নানান সময়ে যে আপনি আমরা দেখেছি যে আপনি স্বৈরাচারের সময়ও আসলে মানে সেটা 80-র দশকে, আপনার 80-র দশকের ছড়ার মধ্যে আপনি স্বৈরাচারের ছড়া সেগুলিতে বলেছেন নদীতে নেই পানি, শূন্য কলসখানি, বন্ধু ফিরে আসে, করুণ ছবি আসে, সেরকম লিখেছেন। আবার লিখেছেন যে তবু তুমি নাকি যুদ্ধে গিয়েছিলে, জীবন বাজে শপথ নিয়েছিলেন, তবু কেন চুপটি করে 71-এর অস্ত্র তুলে নাও। এগুলি সবই 80-র দশকে লেখা ছড়া না। 80-র দশকে আরো আছে স্বৈরাচারের বিরুদ্ধে, যখন দুই নেত্রীর একসঙ্গে করার জন্য সবাই চিন্তা ভাবনা করেছিল, যেটা এখনো মানুষ অনেকে বলছেন। যেমন কেউ বলে খালেদা, কেউ বলে হাসিনা, দুই ভাগে ভাগ হওয়া মোটে ভালোবাসি না, এক হতে দোষ কি, দুজনের রোষ কি। আপনি সেই ছড়াও আসলে অনেক বিখ্যাত ছিল। এরকম আরো আছে। জি, আমার মনে হয় যে আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক খালেদ হোসেন আপনার কাছে আসি, যে আপনি একাধারে কবি এবং ছড়াকার। আপনার কাছে জানতে চাইবো যে ছড়া সহিষ্ণুতার দিক থেকে আপনি বাংলাদেশের সরকারগুলিকে কিভাবে দেখেন? আপনিও ছড়া লিখছেন অনেকদিন ধরে, রাজনৈতিক ছড়া বা প্রতিবাদী ছড়া। আপনার বাংলাদেশ এমনিতে একটা গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরমত সহিষ্ণুতা, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র অন্যের মতকে এটা গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও এই কথা সত্যি, আমল নির্বিশেষে এই কথা বলা যায় যে রাষ্ট্র যদি কখনো কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বা জনগণের মনোপুত নয় এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা নিয়ে যদি আসলে ছড়া লেখা হয় সেটাকে ভালো চোখে দেখা হয় না। এরকম এই পরিস্থিতি, এটা আসলে মানে কখনোই এই পরিস্থিতির আসলে কোনো ব্যত্যয় ঘটেনি, ব্যতিক্রম ঘটেনি। ফলে আমার এটা মনে হয় যে সবসময়ই যারা সত্য কথাটা বলবে, একজন লেখক তার লেখ্যবৃত্তি, একজন শিল্পী তার বিবেক নিয়ে কথা বলবে, দৃঢ়ভাবে বলবে, তার চেতনার আলোড়নটাকে তুলে ধরবে যে কোনো মাধ্যমে, তাকে আসলে এক ধরনের বৈরিতার শিকার হতে হবে। আর ছড়া হচ্ছে তুলনামূলকভাবে অনেক প্রত্যক্ষ একটি মাধ্যম। একজন লোক যদি একটি ছবি আঁকে, বিমূর্ত একটি ছবি, তাতে আসলে তেমন ঝামেলা নাও পড়তে পারে। কিন্তু একজন নাটক লিখতে পারেন, সেটা যদি রূপক হয় তাহলে তেমন কীর্তদাসে হাসির মতো নাটকের জন্য শওকত ওসমানকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। একটু গল্প কিংবা উপন্যাসেও এই রূপকতার আশ্রয় নেওয়া যায়। কিন্তু ছড়া এত প্রত্যক্ষ একটি মাধ্যম, এত স্পষ্টভাবে বলা এবং শব্দ বিন্যাসের তীব্র, তীক্ষ্ণ, এটা আসলে প্রাণের ভেতরে গিয়ে এটা ঢোকে। এবং এই যে ছন্দমিল, এটা অদ্ভুত একটি মন্ত্রমোহন, শুভন, চিত্তগ্রাহ্য একটি রূপ ধারণ করে। ফলে এটা সহজেই কমিউনিকেটিভ হয়, জনগণকে, সাধারণ মানুষকে এটা
সহজে এটা বুঝতে পারে এবং সেটা দ্বারা উজ্জীবিত হয়, আলোড়িত হয়, এটাকে আসলে মানুষ ভয় পায়। ফলে আমার মনে হয় যে ছড়া আঙ্গিক হিসেবে একটি অসাধারণ, মানে আমরা যদি পেছনের দিকে তাকাই আমরা দেখব লোক মানুষ, আমাদের গণমানুষ, তাদের যে প্রধান যে শিল্পাঙ্গিক সেটা আসলে ছড়াই ছিল। প্রবাদ প্রবচনে আমরা ছড়াকে পেয়েছি। রাজনীতিতে যখন ব্যবহৃত একটি স্লোগান তার মধ্যে ছড়ার মিলটি আমরা আসলে লক্ষ্য করি, সেটাকে আসলে ছড়া করে তুলবার একটা চেষ্টা বা মানে প্রকৃত যে কথাটা যা তার বলবার সেটাকে তিনি আসলে প্রত্যক্ষ করবার জন্য, গোচরীভূত করবার জন্য বা কার্যকর করবার জন্য এমন একটি পন্থা অবলম্বন করেন। ফলে সবসময় অন্যায় যারা করবে, অত্যাচার যারা করবে, জনগণের পক্ষে যারা থাকবে না তারা আসলে কখনোই ছড়ার এই যে কার্যকর বিদ্রোহী চরিত্র, বৈপ্লবিক চরিত্র, বৈনাশিক মানে কি বলবো এটা আক্রমণাত্মক এই ভঙ্গিটাকে সহ্য করতে পারে না। ছড়া রূপকের মাধ্যমে হাসি ঠাট্টার মাধ্যমে নির্মম কথাগুলো বলে যা আসলে কেউ সহজে বলতে পারে না। সরকারের খুব বা যারা রাষ্ট্রযন্ত্র চালায় তাদের খুব শুধু সরকার না, সরকারের বাইরে আছে। মনে করেন এখন জঙ্গিবাদে একটি উত্থান পর্ব চলছে, জঙ্গিবাদের বিরোধীরা যদি একটি তার সরকারের নেই, যদি একটি ছড়া লেখা হয় তারা আসলে ভালোভাবে দেখবে না। অনেক কিছু হতে পারে, কি হতে পারে সেটা আমাদের এই চারপাশের এই অন্ধকার সামাজিক বাস্তবতা আমরা বুঝতে পারি। অর্থাৎ একটি সত্য উচ্চারণ, একজন বিবেকের প্রকৃত উচ্চারণটা, এটা যার বিরুদ্ধে যাক সে এটা আসলে পছন্দ করে না। কিন্তু একজন লেখক কিংবা শিল্পী, একজন ছড়াকার, তিনি তার বিবেকের কথাটাই বলবেন এবং করতে গেলে তাকে মনে রাখতে হবে এই বিরূপতা সহ্য করেই তাকে আসলে কথাটা বলতে হবে। আপনি যে কথাটা বলেছেন খুব ভালো একটি শব্দ ব্যবহার করেছেন, ছড়া সহিষ্ণু। ছড়া সহিষ্ণু আসলে কোনো বাস্তবতা কখনই তৈরি হবে না, কারণ সত্যকে আমরা সহজভাবে গ্রহণ করতে পারি না। স্যার ভাই আপনার অভিজ্ঞতা শুনবো, আপনি তো একজন সাংবাদিকও বটে, আপনার কাছে কি মনে হয় যে ছড়া সহিষ্ণুতা আমাদের সরকারগুলির মাধ্যমে বা যেটি অধ্যাপক খালেদ হোসেন খুব সুন্দরভাবে বললেন, আসলে যাদেরকে উদ্দেশ্য করে নিয়ে লেখা হবে তারাই আসলে এটি স্বাভাবিকভাবে নাও নিতে পারে, আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। ধন্যবাদ দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে, কারণ ছড়া রাজনীতি এরকম একটি বিষয় নিয়ে যে টকশো করা যায়, কারণ বাংলাদেশে অনেক চ্যানেল, এরকম কোনো চ্যানেলই আমি আজ পর্যন্ত যাইনি বা দেখিনি নিজেও। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং আপনাকে ধন্যবাদ। আর ছড়ার সহিষ্ণুতা বা ছড়া রাজনীতি এই কথার আমি একটু ব্যাখ্যা দেবো এইভাবে যে আসলে ছড়ায় রাজনীতি কথাটা আমি দ্বিমত করবো এই জন্য যে ছড়ায় রাজনীতি না, আমরা আসলে একজন ছড়াকার বা যিনি কবিতা লেখেন কবি, তিনি তার চারপাশে যেটা ঘটছে, যেটা তার চোখের সামনে যেটা ঘটছে, দেশের কোনো অসংলগ্নতা বা দেশের কোনো দুর্নীতির বিষয়, যা দেশে কোনো একটা মানে নেতিবাচক কিছু ঘটতে সেটাই লিখতেছেন তিনি, সেটা তার ছড়ার মাধ্যমে এগিয়ে নিয়ে চাচ্ছেন। তো সেটা নিয়ে আমি আসলে ছড়া রাজনীতি কথা বলবো না যে ছড়া রাজনীতি, এটা আমি বলবো যে একজন ছড়াকার যখন একটি ছড়া লিখবেন দেশের কোনো একটি মন্ত্রীর বিরুদ্ধে, দেশের কোনো সরকারের বিরুদ্ধে বা দেশের একটি অপশক্তির বিরুদ্ধে লিখবেন, তো সেই ছড়াটি আসলে তার মতো করে ছড়া, কিন্তু সেটা একজন মানুষ দেখবে যেটা ছড়া রাজনীতি ঢুকে গেছে। আমি এটাকে এইভাবে দেখি। আমার মনে হয়েছে যে যেমন আমার সালে ভাই, আমার শ্রদ্ধা সালে ভাই, তিনি যে সময়টা কথা বললেন, তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন। আর আমরা মনে হয় সেদিক দিয়ে আমি পার্সোনালি নিজের কথা বলবো যে আমি খুবই সৌভাগ্যবান যে আমি 2007 বা এর আগে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো বা তার আগে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল, তখন আমি সেই তাদের যে বিষয়গুলো ছিল, যাদের নেতিবাচক তারা একটু ভুল করতে, সে নিয়ে আমি প্রচুর ছড়া লিখেছি। এবং 2007-08 দিকে আমি যখন দেশে মানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গেল, তৃতীয় একটি বিষয় চলে আসতেছিল দেশের ভিতরে, তখন আমি তাদের নিয়েও ছড়া লিখেছি। আমার ওরকম কোনো মানে আমার সৌভাগ্য বলবো যে ওরকম কোনো কিছু মনে হয়নি যে এক ধরনের ভয় ভীতি, যেটা সালে ভাই নিজে জেল খেটেছেন এবং অনেক হুমকিতে ছিলেন, সেরকম আমার কথা বলবো যে আমি সৌভাগ্যবান যে আমি এরকম অনেক ছড়া লিখেছি এবং রাজনীতি নিয়ে মানে সব মানে আমাদের যে জঙ্গিবাদ বা মৌলবাদ বা যুদ্ধাপরাধী নিয়ে আমি অনেক বেশি ছড়া লিখেছি, কিন্তু সেরকম কোনো মানে আমার কাছে বা আমি এরকম কোনো টের পাইনি যে এটা নিয়ে হুমকি বা ওরকম কিছু আমি পাইনি। সেদিক থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো। আমি একটু জনাব জুলফিকার সাদাত আপনার কাছে আসি যে বিগত 1-2 বছরের সরকারের ভুল ত্রুটি নিয়ে মোটামুটি অনেক ছড়াই লিখেছেন, আপনি লিখেছেন রাজনৈতিক অস্থিরতা নিয়ে, যার বিরুদ্ধে লিখেছেন বা যার সংগঠনের বিরুদ্ধে লিখেছেন সেই ছড়া কি তার নজরে এসেছে বা আপনি কোনো ধরনের কোনো বিপত্তির সম্মুখীন? আমি গতকালও একটা ছড়া লিখেছিলাম ফেসবুকে, বান কি মুনের ফোন না, ওটা আজকের সময়কালে, বান কি মুনের ফোন আজকের সময়কালে। তো আমি গতকাল যখন একটা ছড়া লিখি ফেসবুকে, আমি রাজনৈতিক চরিত্রগুলো আমাদের যারা আজকে বর্তমান আছেন আপনার কথার মাঝখানে আমি একটু বান কি মুনের ফোনের দুটো লাইন একটু শোনাই যে জুলফিকার সাদাত লিখছেন, শোনো হঠাৎ এলো কি বান কি মুনের ফোন, ফোনে বিশ্ব নেতা যা বলেছেন কানে, দেশবাসী কি তা জানে, নির্বাচনের রাস্তা দিয়ে সবার সমান আস্থা নিয়ে সংলাপে তার মত, হয়তো এতে খুলতে পারে পথ খুলে যাক, শান্ত থাকুক দেশের ভিতর চাই না নতুন দুর্যোগের আর রেশ। ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটি ছড়া লিখেছেন। আপনি বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি গতকাল যখন একটা ছড়া লিখি, আমাকে ফেসবুকে অনেকে বললো যে আপনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন,
যে কোনো মুহূর্তে আপনি গ্রেপ্তার হতে পারেন। তো আমি বললাম যে আমি গ্রেপ্তারের জন্য সবসময় প্রস্তুত। ইতিপূর্বে আমি যখন এই রাজনৈতিক সরকারের এই বর্তমান রাজনৈতিক যে সরকারটা আছে ওই সরকারের বিভিন্ন দুষ্কৃতি নিয়ে ছড়া লিখেছি, আমার জন্য ফোনে হুমকি এসেছে, আমি নামও বলতে চাচ্ছি না। শাহবাগ থেকে আমার যাওয়া নিষেধ ছিল দীর্ঘদিন, আমি যেতে পারি নাই, আমাকে ধরা হবে, মারা হবে, ফোনে হুমকি দেওয়া হলো। আমার এই রাজনৈতিক ছড়াগুলো নিয়ে আবার অনেকে দেখলাম উপসম্পাদকীয় লিখলো, সমকালী লিখলো, প্রথম আলোতে লিখলো, এই তারপর আর বিভিন্ন পত্রিকায়, এগুলো আমি জানতাম না। যে আবার দেখলাম যে আবার এই যখন অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যারকে নিয়ে একটা ঘটনা ঘটলো, তখন আমি দেখলাম স্যারকে নিয়ে একটা ছড়া লিখলাম, ওটা দেখলাম যে প্রায় 1800 ফেসবুকে রিডার এটাকে শেয়ার করেছে, এবং এটা নিয়ে আবার দেখলাম যে একটা সম্পাদকীয় লিখলো। আমি প্রচন্ড যে জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি যে আমি যতটুকু ভয় পাই না, আমার যারা পাঠক তার চেয়ে বেশি ওরা ভীত হয় যে আমাকে নিয়ে শঙ্কিত হয়। আপাতত তো আপনার এখন পর্যন্ত তো এখনো কোনো ধরনের না, ইয়ার সম্মুখীন আমি হন নাই। আক্রান্ত হইনি, কিন্তু আমার ঘটনা হচ্ছে যে আমাদের পরিবেশ, আমাদের যে অবস্থা, আমাদের যে স্বাধীন মত প্রকাশের যে সেটা নিয়ে সবাই শঙ্কিত হচ্ছে। কেন এই পরিবেশে আমরা তাহলে কথা বলতে পারছি না? আমার মনের ভেতর যা বলার কথা আমি সেটা বলতে পারছি, আমি মেপে মেপে কথা বলতেছি। কিন্তু সারোয়ার ভাইকে একটু দ্বিমত পোষণ করেন আমি এই একটু ব্যাপারে? দ্বিমত পোষণ করলাম যে এই কারণে যে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো। আমি জানি না সালেম আমার সাথে একমত হবেন কিনা। যেমন আমি এই গভর্নমেন্টের সময় এবং এই আওয়ামী লীগ গভর্নমেন্টের অনেক সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, যে বিলবোর্ডে লেখা দেশের উন্নয়নের বাণী, সেটা নিয়ে নিন্দুকেরা করছে কানাকানি। পদ্মা সেতু হলমার্ক আর শেয়ার বাজার ধস, টুটি চেপে ধরবো যদি মুখ ফুটে কেউ কষ, লাগলে বলেন লিখে দিব উন্নয়নের ছড়া, একটা কিনলে মাগনা দুটো টক মিষ্টি ছড়া। এরকম অনেক ছড়া আমি আওয়ামী লীগের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, ওরা বেশি বেশি করেছে, সেগুলো নিয়ে লিখেছি। এবং বিএনপি এর আগের যে গভর্নমেন্ট ছিল বিএনপির সময় আমি তাদের নিয়ে এবং তাদের যে একজন মানে তারেক রহমানকে নিয়ে আমি যে ছড়াটা লিখেছি আমাদের প্রথম আলো রসালোতে, আমি জানি না এই আমার পাশে যে বন্ধু বললেন বা বড় ভাই এখানে বললেন, আমি জানি না আমার ছড়াগুলো তারা পড়েছেন কিনা। তারেক রহমানকে যে ছড়াটা লিখেছি আমি এবং এই গভর্নমেন্টের আমলে যে মানে আওয়ামী লীগকে নিয়ে আমি লিখেছি, তো আমার মনে হয়েছে যে মানে আমার বন্ধু বান্ধব বা আমার যারা বড় ভাই আছেন যারা একটু ওই ধরনের, যারা আমাকে কেউ এখন পর্যন্ত বলে না যে তোমার এই লেখাটা ঠিক হয়নি। অধ্যাপক খালেদ হোসেনের কি মত? আমি একটু আবার আবু সালেমের কাছে না, শুনবো। তাহলে এটা আসলে খুব ভাবনার বিষয়। এই কারণে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। না, আমি বলছি যে একজন লেখক, মানে আমরা জানি ফরাসি বিপ্লবে ভলটেয়ার, রুশো এদের একটা ভূমিকা ছিল। তো লেখকদের আসলে মানুষের চিন্তা, জনসাধারণের চিন্তা সৃষ্টিতে একটা ভূমিকা থাকে। এখন লেখকরা কি লিখছে এটা যদি কেউ গ্রাহ্যই না করে, এটা তার ছিল একটা পর্যায়ে পড়ে। এরকম যদি হয় কে কি বলছে আমি আসলে শুনছি না, তাহলে এটা আসলে খুব মানে বেদনা সৃষ্টিকারী একটা ব্যাপার বলে আমার মনে হবে। আর যে কথাটি বলা হচ্ছে যে একটা সময় হয়তো জেল নির্যাতন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে হুমকি দামকি এই ব্যাপারটি ছিল, এটা এরকম না। তবে একটি ছড়া কেউ লিখলো, যাদের বিপক্ষে গেল তারা এবং তাদের সমমনা যারা, তারা একটা বিরূপ সামাজিক পরিবেশ কিন্তু তৈরি করে। এটা এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। সম্ভবত সারোর পক্ষেও এটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। হয়তো পুলিশ তাকে তলব করবে না, ওয়ারেন্ট জারি করবে না, কিন্তু যারা এটা পছন্দ করবে না তারা কিন্তু একটা অবশ্যই মানে হতাশাব্যঞ্জক একটা পরিস্থিতি তৈরি করবে, যেটা মনের উপর চাপ তৈরি করে। সালে ভাইয়ের কাছে আবার ফিরে আসতে হচ্ছে যে সালে ভাই, আপনার সংক্ষিপ্ত যে মানে আপনাকে নিয়ে আমরা যে সংক্ষিপ্ত পড়াশোনা করেছি জীবনী, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ছড়ার মাধ্যমে সমাজ বিপ্লবের স্বপ্ন ছিল আপনার, এবং 60-এর দশক থেকে আজকের বিশ্ব কতটা বাস্তব, কতটা আবেগ ছিল তাতে এখন কি বা মনে হয় যে আপনার এই সমাজ বিপ্লবের কথা? সালে ভাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে একটু শুনি যে আপনার সমাজ বিপ্লবের স্বপ্ন আমরা কোথায় আছি। আমরা একটা বিরতি নিচ্ছি। আজকের বাংলাদেশ। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব আবু সালে, সমাজ বিপ্লবের স্বপ্ন আপনার কতটা পূরণ হয়েছে? সমাজ আমাদের তখন মধ্য 60-এ আমি আমার কিছু বন্ধুবান্ধব সহ একটা সংগঠিতভাবে ছড়ার আন্দোলনটা শুরু করি, এবং তখনই আমাদের লক্ষ্য ছিল যে একমাত্র ছড়ার মাধ্যমেই মানে ছড়া হোক সমাজ বদলের হাতিয়ার। এইটা আমরা এই স্লোগানটা শুরু করে দেই, এবং আমাদের পক্ষে রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন বা অন্যান্য যে সমস্ত ওই সময়ের যে আমাদের মানে মুরব্বী যারা ছিলেন তারা এটা সমর্থন করে, আমরা এইভাবে অগ্রসর হই। এবং ছড়া তো একটা
বক্তব্য প্রধান হয়ে ওঠে ওই সময় থেকেই। এবং সেখানে মানে বিপ্লবী যে দলগুলো ছিল বা বাম শক্তি যেগুলো ছিল তাদের মধ্যে ডিভিশন হলো। তারপরে একটা পক্ষ হলো সরাসরি আপনার শ্রেণী সংগ্রামের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, এবং এই শ্রেণী সংগ্রামের মিছিলে ওই কাতারে আমরাও শরিক হলাম। এবং আমাদের ছড়ার ভিতরে এবং ছড়ার নেতৃত্বটা আমাদের হাতেই ছিল, যার ফলে আমরা ছড়াকে আমরা মনে করি যে যার হাতে লাঠি আছে, বন্দুক আছে, তাকে বন্দুক দিয়ে মোকাবেলা করতে হবে, সেখানে ব্যঙ্গ করে সেখানে করা যাবে না। যার ফলে প্রশাসনে থাকে, ক্ষমতায় যারা থাকে, তাকে আঘাত করতে হবে ওরকমভাবে। যার ফলে আমাদের ছড়ার মানে ক্যারেক্টারটাই পাল্টে গেল। এখানে শ্রেণী সংগ্রামের যে মূল মন্ত্র বা যেটাকে চিহ্নিত করা হয়, যেমন বড়লোক, মোটরে মোটরে বেড়াও যখন, এরকম ছিল যে কে বলে চাকরি বাকরি নাই যদি পাস চাকরি, কম্ম দিলাম আনবে কিছু লাকড়ি, জ্বালিয়ে দেবী ভেস্ত পেশাদ, ছিনিয়ে নিবি লাল টুকটুক বেগম সাদের মাকড়ি। এইভাবে ছিল যেরকম। তারপরে যাদের আছে মোটর গাড়ি আচ্ছা, তাদের গলায় ফাঁস দাও, যাদের আছে অগাধ জমি সেই জমিতে চাষ দাও, মিল মালিকের লাশ দাও, লাল বিজয়ের হাঁস দাও, শহর দখল করতে আরো ঝড় জলোচ্ছ্বাস দাও। এরকম ভাবে আমরা বিভিন্নভাবে এটাতে গেলাম। তারপরে স্বাধীনতার আন্দোলন, একমাত্র স্বাধীনতার আন্দোলনের কথা লিটারেরি ভাবে আমরা সরকারেই বলেছিলাম, আমার মুখের খাবার যারা কারিং, আর তো আমি তাদের নেহি ছাড়িং, বুলেট গুলির ধারটা থোড়াই ধারিং, সব শালাদের পায়ের তলায় গাড়িং, বাংলা থেকে তারিং এবং মারিং। অথবা আপনি হুজুর যতই ক্ষেপুন, যতই কষে ঘা দিন, আমরা তবু হাসবো এবং নাচবো তাধীন। আপনাকে অনেক ধন্যবাদ সালেম ভাই। আমি আপনার কাছে আবার আসছি, অধ্যাপক খালেদ হোসেনের কাছে আসি একটু। তো দর্শকদের একটু জানিয়ে রেখে, অধ্যাপক খালেদ হোসেন, আমি বলেছিলাম যে কবি এবং ছড়াকার দুটি ইউনিট সমান তালে চলছে। কাব্যগ্রন্থ এই পর্যন্ত 10টি, ছড়ার সংকলন 12টি, সম্পাদিত গ্রন্থের সংখ্যা 5টি, প্রবন্ধ লিখেছেন উনি, প্রবন্ধ সংকলন ওনার 4টি, এবং গল্প ওনার আছে, যে বহুমাত্রিক লেখার যে জায়গা। আমি যদি কবি এবং ছড়াকারী একাধারে বলি, তাহলে প্রকাশের ভাষা হিসাবে মানে যদি বিষয় হিসাবে আমি প্রণয়, প্রতিবাদ বা অন্য যাই কিছুই নেই, কবিতা না ছড়া, কোনটাকে আপনি শক্তিশালী মনে করেন? এটা হচ্ছে কি, বিষয়টাই আসলে মানে বিষয়ের মানে অনুভূতিতে তীব্র আলোড়ন এটা ঠিক করে দেয় আঙ্গিকটা কি হবে। আমি কেন ছড়া লিখছি সেটা আসলে ওই বিষয়বস্তুটাই আমাকে নির্ধারণ করে দেয়। কেন আমি কবিতা লিখছি সেটাও নির্ধারণ করে দেয়। কোনো বিষয় আছে যেটা আমি স্পষ্টভাবে মানে খুব সরাসরি বলতে চাই, সেটা ছড়া ছাড়া অন্য কিছুতে আসা যাবে না। কারণ কবিতা প্রত্যাশা করে এক ধরনের অবগুণ্ঠন, এক ধরনের আড়াল, তার আলো আধারে একটা রহস্য ছাড়া কবিতাই হয়ে ওঠে না। কিন্তু অনাচ্ছাদিত একটি তীব্র বক্তব্য মুখর কোনো একটি বিষয় যদি আমি জানাতে চাই, আমার আঘাতের ইচ্ছা যদি তীব্রতম হয়ে ওঠে, তাহলে আমি অবশ্যই ছড়াটা লিখবো। কারণ ছড়াটা আগেও বলেছি বরাবরই এটা মানে সরাসরি কোনো অবগুণ্ঠনহীন বা অকম্পিত চিত্তে আঘাত করতে পারে। আমি এই বলছি না যে পৃথিবীতে বৈপ্লবিক যে কবিতা আছে তার ভূমিকা কম, কিন্তু তার কার্যকারিতা, তার নির্মাণ সূত্র এবং শৈলী যেহেতু আলাদা, কার্যকারিতার এই ধরনটি আলাদা। সেটা চৈতন্য নির্মাণে, গণমানুষের কিংবা পাঠকের চৈতন্য নির্মাণে একটি ভূমিকা পালন করে। ছড়াটা অনেকটা স্লোগানের মতোই মানে তাৎক্ষণিকভাবে বিষয় আশয়কে অনেক বেশি সঞ্চারিত করে দেয় প্রাণের মধ্যে, এবং সক্রিয় এবং উত্তেজিত, অনুপ্রাণিত এই বিশ্বাসে করার জন্য। ফলে দুইটাকে আলাদাভাবেই দেখতে হবে। বিষয়টা মানে যে কথা বলা হচ্ছে প্রণয়ের ক্ষেত্রে, সেটা আসলে আমার নিজের মনে হয় যে প্রণয় অদ্ভুত একভাবে নিজের ভেতরেই এক ধরনের রহস্যময়তা এবং মাধুর্য ধারণ করে। সেটা কবিতারই বিষয়। ছড়ায় লেখা যাবে না তা না। প্রেম নিয়ে একটি এই যে জুলফিকার শাহাদাতের একটি বই বেরিয়েছে, বারবার কতবার প্রেম প্রয়োজন ইত্যাদি, এগুলোর মধ্যে প্রেমটা আছে। কিন্তু তোমারে ডেকেছি যবে কুঞ্জবনে, তখনও আমের বলে গন্ধ ছিল, জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার মনে কিছু কোনো দ্বন্দ্ব ছিল। এর মধ্যে যে রহস্যের অবগুণ্ঠন, সেটা থেকে তাহলে মুক্তি দিতে হয়। ওটা আসলে কবিতাকে ক্ষতিগ্রস্ত করে। অবগুণ্ঠন ছড়াকে ক্ষতিগ্রস্ত করে, আর যদি অবগুণ্ঠন তুলে না হয়, ওই মুক্তিটা কবিতাকে পদ্মে পরিণত করে।
এই কারণে দুটি মাধ্যম যেহেতু আলাদা, সাহিত্য আঙ্গিক হিসেবে আলাদা, দুটির বিষয়বস্তু এবং নির্মাণ আলাদা আসলে। স্যার ভাই, আপনি ছোটদের জন্য বেশি লিখেন, বেশি লিখেন, আবার রাজনৈতিক ছড়াও লিখছেন। ছড়ার পাঠক কি আলাদা? মানে আমরা কি ছোটরা কি রাজনৈতিক ছড়া পড়ে কিনা, বা যারা রাজনৈতিক ছড়া পছন্দ করে তারা ছোটদের ছড়া পড়ে কিনা? না, আসলে ছোটদের ছড়া ছোটরাই পড়ে, আর বড়দের ছড়া বলতে আমি যেগুলো মানে এখন মানে বিভিন্ন ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, যেটা রম্য ম্যাগাজিন করে তারা পড়ে। তো আমি ছোটদের ছড়া বেশি লিখছি, এবং আমার মনে হয়েছে যে আসলে ছোটদের জন্য যারা লিখবেন তারা অবশ্যই বড়দের জন্য লিখবেন, কিন্তু ছোটদের জন্য বেশি বেশি লেখা হওয়া উচিত, এটা আমি মনে করি আর কি। কিন্তু ওই যে হয় না, বয়সে একটু বয়স যখন হলো, তার চারপাশের সমাজ বাস্তবতা যখন দেখে, তখন তার ভিতরে এক ধরনের শিশুর ভিতরে যেই সফটওয়্যার কথা সে একসময় লিখতো, সে তখন আবার ওইটা তার সমাজের কথা সে বলতে চায়, সে মনে করে এটা তার দায়িত্ব একটা চলে আসে, যে আমি শুধু ছোটদের জন্য একটা চড়ুই বৃষ্টিতে কাল ভিজছিল, বৃষ্টিতে সে গোছল ছেড়ে নিচ্ছিল, ভিজছিল তার পালক এবং পুচ্ছ, চড়ুই পাখি গোছল করে বুচ্ছ। এই যে শিশুতোষ যে ছড়াটি, সে তখনই আবার এর পাশাপাশি সে আবার সেই 2007-08-এর সেই যে আমাদের অস্থির সময়টা ছিল, তখনই আবার সে লিখতে বসে যে একটা পাখির উৎপাতে নেয় না ছড়া দুধ ভাতে, দুধ ভাত আর খাবে না, স্কুলে সে যাবে না, সবখানে সেই পাখিটা কি করে আর বাকিটা, বলতে ভয়ে বল পাই না, পাখিটার রং জল পাই না, ও পাখি তুই জলদি যা, আমার ছড়ার চোখ ভিজা। সেই যে সময়টা আমরা ভেবেছিলাম দেশে একটা অস্থির সময় চলে আসছে, আওয়ামী লীগের বিএনপির একটা মাঝামাঝি একটা দল আমাদেরকে শোষণ করতেছে, সেই সময়টা নিয়ে আমি এই ছড়াটা লিখেছিলাম। অর্থাৎ শিশুদের জন্য যে ছড়া লিখছি, পাশাপাশি তখন আমার মনে হচ্ছে এই সময় আমাকে এই বিষয় নিয়ে লিখতে হবে, তাই তখন আমি লিখেছি। আমার মনে হয় জলপাই রঙের পাখি নিয়ে ছড়াটি আপনার মানে খুবই আকর্ষণীয়। আমরা একটু জনাব জুলফিকার সাজাদ আপনার কাছে আসি। একজন দর্শক না কয়েকজন দর্শকই আসলে একটি কথা বলছেন যে প্রতিটি পত্রিকারই কিছু সেলফ সেন্সরশিপ থাকে, এবং সেইটা ছড়াকারদের উপর কোনো প্রভাব বিস্তার করে কিনা। আমাদের অরিজিনাল প্রশ্নটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে আপনি একাধিক দৈনিকের সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লেখেন, একটা দৈনিকের জন্য কাস্টমাইজ ছড়া লিখতে হয় কিনা আপনার মানে সম্পাদকীয় নীতি অনুসরণ করে? হ্যাঁ, আপনি ভালো জায়গাটাই ধরেছেন আমার প্রিয় পাঠকরা। আমি যে জিনিসটা দেখেছি যে যখন আমি পত্রিকায় একটা রাজনৈতিক ছড়াগুলো, বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ তো রাজনৈতিক ছড়া আমি বেশি লিখেছি, তো ওখানে আমি দেখেছি যে যখনই আমি ছড়া লিখতে যাই, পত্রিকার সম্পাদকরা, বিভাগীয় পাতার সম্পাদকরা বলে যে এই শব্দটা দেয়া যাবে না। যখনই ফোন করে তখন আমি বললাম যে এই শব্দটাই ওখানে যাবে, তখন বলে যে এটা আমার সম্পাদকীয় নীতিতে এই শব্দটা যাবে না, এই সরকারের বিরুদ্ধে এই কথাটা বলা যাবে না, আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাম নেওয়া যাবে না, বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে নাম নিয়ে। আমি বললাম যে আমার যে ছড়ার দাঁত নেই, নখ নেই, বিষ নেই, ওই ছড়া লিখে তো আমার কোনো লাভ নেই। ওটা শুকুয়ার রায় লিখে ফেলছে। হ্যাঁ, ওটা তো বাবুরাম সাপুরে লিখে ফেলছে শুকুয়ার রায়। ওই দন্তহীন, নকরহীন, বিষহীন ছড়া লিখে আমার সেই ছড়া লেখার চেয়ে না লেখাই বলো, আমি লেখা ওখানে ছাপবো না। এরকম অনেক বিরোধ আমার বিভিন্ন পত্রিকার সাথে হয়েছে। তো কিন্তু আমার বরাবর আমি চিন্তা করছি যে আমি যদি আমার কথা বলতে না পারি, তাহলে আমার ওই লেখার কোনো সার্থকতা নেই। আমি আমার কথা বলার জন্যই আমি সবসময় লেখার চেষ্টা করেছি। আর যে জিনিসটা হচ্ছে রাজনৈতিক ছড়ার যে ধাক্কাটা, আমি দেখেছি যে বাচ্চাদের যে ছড়াগুলো আমরা বলি, যারা লিখি আমাদের বা রাজনৈতিক ছড়া বা সমকালীন ছড়া নামে যে ছড়াগুলো আমরা লিখি, সেখানে আমি দেখেছি যে রাজনৈতিক ছড়াগুলোর ভেতরে যেরকম একটা সেন্সর আরোপ করা হয়, কিন্তু পাশাপাশি যে বাচ্চাদের ছড়াগুলো যখন আমরা লিখি, বাচ্চাদের ছড়ায় যে সেন্সর হওয়ার কথা, বাচ্চাটা কোন ভাষায় কথা বলছে, কোন শব্দে কথা বলছে, তার সেন্স কি, সে কি, তাকে কি জ্ঞান দেওয়া হচ্ছে না উপদেশ দেওয়া হচ্ছে না নীতিবাক্য শোনানো হচ্ছে, সেটা আমার সম্পাদকের বা পত্রিকা কর্তৃপক্ষের কোনো নজরে নেই। তাদেরকে সে যে শব্দগুলো আমরা দিচ্ছি, তাকে যে ভাবনাটা দিচ্ছি, সেটা বাচ্চাদের ভাবনা না। হয়তো আপনি মনে করেন বাচ্চারা শৈশবে হাঁটে, বাচ্চারা শৈশবে হাঁটে, যখন আমি একটা বাচ্চাকে শৈশবের গল্প বলি, তখন সেটা বাচ্চাদের ছড়া থাকে না। আমাদের যে সম্পাদকরা, সেই নীতিমালার মধ্যে আমি দেখি তাদের মধ্যে এই বাচ্চাদের যে সাহিত্য, ওটা নিয়ে তাদের মাথা ব্যথা খুবই কম, এবং প্রত্যেকটা পত্রিকা বিভাগীয় সম্পাদকের, পত্রিকা কর্তৃপক্ষ এটা অনাদরে অবহেলায় আছে। আর পাশাপাশি যখন রাজনৈতিক ছড়া, যেটা আমাদের সকলের জন্য, বাচ্চারাও এখান থেকে মজা পাচ্ছে, যেমন আমাদের ছড়া কথা, উলুর কথা, লোক যে ছড়া কথা বলি, ওগুলো তো রাজনৈতিক যে গ্রান, ওটা পাশাপাশি বাচ্চারা নিচ্ছে, পাশাপাশি আমি নিচ্ছি, আমাদের বক্তব্যে বলছি, আমাদের প্রবন্ধে বলছি, যেটা উভয়েই আমরা ভালোভাবে গ্রহণ করছি। কিন্তু পাশাপাশি যে আমাদের যে রাজনৈতিক ওই স্লোগান যখন হয়ে যাচ্ছে, সেটা যখন মানে পার্টিগত হয়ে যাচ্ছে, দলগত হয়ে যাচ্ছে, তখন সেটার মধ্যে আর ঘ্রাণটা থাকে না। যেমন আমি এই মুহূর্তে একটা ছড়ার কথা বলি, যেমন মাহমুদুল্লাহর একটা ছড়ার কথা বলি।
উনিগত হয়ে যাচ্ছে, দলগত হয়ে যাচ্ছে, তখন সেটার মধ্যে আর ঘ্রাণটা থাকে না। যেমন আমি এই মুহূর্তে একটা ছড়ার কথা বলি, যেমন মাহমুদুল্লাহর একটা ছড়ার কথা বলি। উনি বলছেন, বকের টুটে পুটি, পুটি নিয়ে চালেন দাবার গুটি, ঢং দেখিয়ে বলেন আবার চাই না পুটি হত্যা, ভাবছি আবার কি করে দিই পুটির নিরাপত্তা। এটা লিখেছেন তিনি 70 দশকের ওই সময়। এখনো যদি আমি বলি যে কি এই ছড়াটা যদি বলি যে গতকাল লিখেছেন, যে পুটির নিরাপত্তার জন্য বকে ভাবতেছে যে তোমার কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, আমি যদি বলি যে এই যে ছড়াটা যদি আরো 100 বছর পরেও যদি কেউ পরে বলে যে গতকাল লেখা হয়েছে, আমার মনে হয় সেটা পূর্ণ হবে না। সেটা রাজনৈতিক ছড়া, সেটা শিশুদের ছড়া, সেটা সবার ছড়া। আমার মনে হয় যে জনাব জুলফিকার সাদাত একটা খুব গুরুত্বপূর্ণ তুলেছেন যে অন্য বিষয়ে, শুধু রাজনৈতিক সেন্সিটিভ শব্দগুলি ছাড়া অন্য বিষয়গুলিতে আমাদের যে সম্পাদকরা আছেন তারা খুব বেশি গুরুত্ব দেন না। এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। ভালো প্রশ্ন। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আবু সালেহ, একটি কথা উঠছিল যে যারা ছড়া সম্পাদনা করেন বা দৈনিক পত্রিকাতে যারা ছড়া ছাপেন তাদের অনেক সময় শব্দগুলি নিয়ে অনেক সময় যথেষ্ট পরিমাণ সংবেদনশীলতা দেখা যায় না। যেটি জুলফিকার সাদাত বললেন, একটি রাজনৈতিক ছড়ার ক্ষেত্রে যে কোনো শব্দ বা ভাবের ক্ষেত্রে যত সংবেদনশীলতা দেখা হয়, অন্যগুলির ক্ষেত্রে এতটা সংবেদনশীল আমরা দেখি না সম্পাদকদের। না, পত্র পত্রিকায় তো যে সমস্ত মানে লেখা ছাপা হয়, আজকালের ছড়ার বিষয়টা একটা আলাদা কলম হচ্ছে, সমকালীন ছড়া, আজকের ছড়া, তারপরে ছড়ার কলাম, তাই এরকমভাবে। আর বাচ্চাদের জন্য যে পাতাটা হয়, তারা সম্পাদকেরা অত্যন্ত সজাগ থাকেন এবং এমন কোনো শব্দ ব্যবহার করতে চান না যে শব্দটা শিশুর কাছে একটু কঠিন তারা মনে হবে। সচেতন থাকে মনে হ্যাঁ, করছেন? এটা করে এবং এটা থাকা উচিত। না, জুলফিকার সাদাত মনে করছেন যথেষ্ট সচেতন থাকে না। আপনি খালেদা যেটা আপনি কি বললেন বলবেন? সেটা হচ্ছে একটা আইডিয়াল আর কি, যেটা হওয়া উচিত। দাদা ভাই যখন সম্পাদনা করতেন, আফলাতুন ভাই যখন সম্পাদনা করতেন, তখনকার যে চিত্র এখনকার চিত্রটা ঠিক তেমন না। যারা সম্পাদনা করেন তাদের মানে ছোটদের প্রতি বা সাহিত্যের প্রতি, শিল্প, দেশ এবং দেশের ভবিষ্যতের প্রতি কমিটমেন্ট কম আছে, সেটা আমি মনে করি না। কিন্তু কোনো এক কারণে আমার কাছে মনে হয় যে কথাটি বলেছেন, সেই মনোযোগটার একটু ঘাটতি আছে সালেহ ভাই। মানে একটা ছোটরা তো তার নিজস্ব চোখ দিয়ে, নিজস্ব বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতা, কল্পনা দিয়ে জগৎটাকে থেকে সেই জগৎটাকে স্বপ্নিল করে তোলবার যে আয়োজনটা থাকা উচিত, সেটা আসলে তেমনভাবে হয়ে ওঠে না। এমনকি বিষয়েও আমরা বড়দের চোখ দিয়ে বড়দের জগৎটাকে ছোটদের কাছে উপস্থাপিত করতে চাই। আমরা মনে করি কোনো একটি লেখায় যদি ছোট একটি চরিত্র থাকে তাহলেই সেটা আসলে শিশু সাহিত্য হয়ে উঠলো। যে কথা সারবার বলেছে যে সেই শিশু সাহিত্য ছোটরাই পড়ে। সত্যজিৎ রায়ের একটা উপন্যাস আছে তৃতীয় নয়ন, সেখানে ফেলুদা বলছে যে ছোটদের সাহিত্য রচনা করা খুব কঠিন, কারণ এটা ছোটরাও পড়ে বড়রাও পড়ে, একই সঙ্গে ছোটদের এবং বড়দের মানে মনোলোককে আলোকিত করা খুব কঠিন কাজ। ফলে এটা সব পাঠকের, শিশু সাহিত্যের দায়টা, বড়দের সাহিত্য ছোটরা পড়তে যাবে না। একটা বিশাল রাজনৈতিক প্রবন্ধ বা রাষ্ট্রনৈতিক প্রবন্ধ ছোট একটা শিশু পড়তে যাবে না, কিন্তু একটি ছড়া কিংবা এই ছোটদের যে সাহিত্য, এটা আসলে সব বয়সের মানুষই পড়ে। ফলে এইখানটা অন্য এক ধরনের ম্যাজিক্যাল একটা ব্যাপার থাকতে হয় যে সব মানুষের চিত্ত লোকে এটা এক ধরনের আনন্দ সঞ্চার করতে পারবে। আর এখনকার যে কথাটা বলা হলে শব্দ বা বিষয়, এগুলোর মধ্যেও কখনো কখনো, সবসময় আরও এরকমটি হয় এই কথা বলা যাবে না, কিন্তু অনেক সময় এমন সব বিষয় আসলে অবতারণা দেখি, শব্দ ব্যবহার, বাক্য ব্যবহার, এগুলো দেখি যেগুলো ছোটদের এই পাতাগুলোতে থাকা সংগঠন নয়। এটা কেবল ছড়ার ক্ষেত্রে না, প্রবন্ধ যখন ছাপা হয়, গল্প যখন ছাপা হয়, তখন বিষয় আসলে দেখা যায়। হ্যাঁ, অবশ্যই। সারোয়ার ভাই, আপনার কি মনে হয়? আপনি তো দুই দিক থেকে আসলে দুনিয়াটা দেখছেন। আসলে আমি আমার চাকরি সূত্রে আমি প্রথম যেটা আমার সৌভাগ্য যে আমি রুকনুজ্জামান খান দাদা ভাইয়ের সাথে আমি কাজ করেছি ইত্তেফাকে, কচিকাঁথার আসলে, এবং ওখানে আমার প্রথম লেখা ছাপা হয়েছে। আসলে আমি সালেহ ভাই, খালেদ ভাই, যারা এখানে জুলফিকার আছেন, আমরা দেখেছি যে আমরা যখন ছড়া লিখেছি সেই 82-83 সালে, মানে আজকের যে শিশুটি বা যে কিশোর আমার বন্ধুটি, ছোট ভাইটি ছড়া লিখছেন, তিনি একটি ছড়া পাঠিয়ে দিচ্ছেন মেল করে, কত সহজ তার ছড়াটা ছাপা হয়ে যাচ্ছে। আর আমরা, মানে আমার কথা আমি বলবো, আমি সেই মিরপুর থেকে কুরিয়ারে দাদাভাইকে ইত্তেফাকে খামে 1 টাকার খামে পোস্ট করতাম, সেই ছড়াটা সে পাওয়ার পরে ছাপতো না। তারপর যখন আমি মিরপুর থেকে গাড়িতে করে সেই টিকাটলি গেলাম, দাদাভাই আমার ছড়াটি দেখে কিচ্ছু হয় না বলে ফেলে দিত, বা বলতো তোমার এই ছড়াটির এই 2 লাইন তুমি চেঞ্জ করে নিয়ে আসো, এখানে ছন্দ নাই, বা এই শব্দটা তুমি চেঞ্জ করে নিয়ে আসো। এখন তারা খুব দুর্ভাগ্য, যারা এখন আজকে লিখছে, আজকে যারা আমাদের পরে যারা লিখছে, তাদের দাদা ভাই নাই, তাদের আফলাতুন ভাই নাই, আহসান হাবিব নাই, সালেহ ভাইয়ের মতো লোক নাই যে একটি ছড়া ধরে দিবে যে তোমার এই ছড়াটার এই জায়গাটা ছন্দ ভুল আছে, এই শব্দটা তুমি প্রয়োগ করতে পারো না, শিশুর পাতা মানে কচিকাঁথা ছাপা হবে না। এখন আমাদের দেখতে হবে যে এখন যারা শিশুদের পাতা চালা, তারা কারা? তারা কিন্তু
কেউ শিশু সাহিত্য পড়ে আসেনি। সম্পাদক মনে করে যে আমার পাতা পত্রিকা একটি শিশু পাতা থাকতে হবে, কোনো রকম একজনকে সাব এডিটরকে দিয়ে সেটা চালাচ্ছে। সে আদৌ শিশু সাহিত্য সম্পর্কে বোঝে কিনা, শিশুর মনোজগৎ বোঝে কিনা, শিশুর স্বপ্নের জগৎটা বোঝে কিনা, এগুলো তাদের মোটেও ধারণা নেই। জাস্ট একটি চাকরির জন্য চাকরি অর্থাৎ পাতাটাকে বের করতে হবে, মেল আসতেছে, পাঠায় ছড়া ছাপা হয়ে যাচ্ছে। ওই ছেলেটির ছড়াটি যদি তাকে ডেকে এনে ভাই তোমার ছড়াটি হচ্ছে না, অর্থাৎ এই যে হচ্ছে না, তার এই হচ্ছে না ব্যাপারে তার ভেতরে নাই, সে জানে না এটার মধ্যে কি ভুল আছে, এই শব্দটা কেন সে প্রয়োগ করবে, কেন এই ছড়াটি ছাপা হবে, তাকে শেখার মতো নেই। অর্থাৎ তারা খুব দুর্ভাগ্যবান আমি মনে করবো যারা এখন ছড়া লিখছেন। আর আমরা এখানে যারা আছে তাদের সালামের মতো আমরা বড় ভাই পেয়েছি আর কি, দাদা ভাইয়ের মতো আমরা সম্পাদক পেয়েছি, আফলাতুন ভাইয়ের মতো সম্পাদক পেয়েছেন, যে তাদের কাছে আমরা শিখেছি। এবং 100টা ছড়া ছাপার পাঠানোর পরে 10টি ছড়া ছাপা হতো, আর এখন 10টি ছড়া তারা পাঠায়, 10টি ছড়া ছাপা হয়ে যায়। তারা খুব দুর্ভাগ্য, তারা খুব খুশি, চকচকে বই বেরিয়ে যাচ্ছে প্রোডাকশনের কারণে, আমরা কেমন গ্রাফিক্স ডিজাইনের কারণে। কিন্তু আমাদের বই বেরিয়েছে, বই আমরা ছড়া লেখার 22 বছর পরে আমাদের বই বেরিয়েছে। আর আজকে যে শিশুটি ছড়া লিখছে 2 বছর পর তার ছড়া একটি ঝকঝকে পত্রিকা মানে বই বেরিয়ে যাচ্ছে, মোরকুম্ব চলছে বাংলা একাডেমিতে। আমি একটু যারা জুলফিকার সাদাতের কাছে আসে অন্য একটা বিষয়, যে আমরা বেশিরভাগ সময় ছড়াকে যদি আমরা শিল্পের জায়গা থেকে বিচার করতে চাই, তাহলে অনেক সময় একটু কষ্ট লাগে যখন দেখি যে আমাদের মনের যে কথা বা মানে আমরা 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 যেই পেশার সাথে যে সম্পৃক্ত আছি সেই পেশাদার ব্যক্তিটা ছড়ায় বেরিয়ে আসে, বা তার সেই ব্যাপারটা চাপিয়ে দেওয়া হয় ছড়ার নাম করে, কবিতার নাম করে, গল্পের নাম করে। সেটার মধ্যে আপনার জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আমি জানি না প্রশ্নটা ভালো করতে পারলাম কিনা, শব্দ আমাদের গবেষক দলের ভালো করে প্রশ্নটা করতে পারে নাই। আমি আসলে প্রশ্নটা অনেকটা এরকম মানে আমি বলি ধরেন আমি ডাক্তার, আমি এখন চাই যে ডাক্তারের বেতন বাড়ুক, তো কিন্তু আমি সাথে সাথে ছড়াকারও, আমি ওই সারাক্ষণ ছড়ার মধ্যে ডাক্তারের বেতন বাড়ুক সেটাই আমি করতে খুব চাই। সুন্দর প্রশ্ন করছেন বিষয়টা। আসলে ঘটনা হচ্ছে যে যখন যে শিল্পী, যখন একজন লেখক শিল্পী, সেই তার ভেতর মনের বেদনা হচ্ছে যে সমস্ত গ্লানি নিয়ে, সমস্ত অপ্রাপ্তি নিয়ে, কষ্ট নিয়ে, শুধু তার পেশাগত না, সামগ্রিক জীবন ব্যবস্থা নিয়ে। যখন তার পেশার ভেতরে পেশাকে তার মধ্যে নিয়ে আসবেন, তার চিন্তাটা, তার লাভালাভের যে বিষয়টা, তার প্রাপ্তির বিষয়টা যখন থাকবে, তখন সে আর শিল্পী থাকে না। আমার কাছে যেটা সামষ্টিকত্ব মনে করে, কোথাও আমার বাংলাদেশে কোথাও ঘূর্ণিঝড় হয়েছে, সেই কষ্টটা আমাকে আলোড়িত করবে। কোথাও বন্যা হয়েছে, কেউ খেতে পারছে না, কোথাও দুর্ঘটনা ঘটেছে, যখন সে এক শিল্পীকে যে সেটা আহত করবে না, তখন সে আর লেখক থাকে না। কিন্তু আমাদের চরিত্রটা হয়ে গেছে যে আমাদের সকল ক্ষেত্রে চরিত্র হয়ে গেছে। আমি একটা ছোট্ট ছড়া পড়ছি, সুবিধাবাদ। দল করি না বোকালো নই, বিড়াল সেজে তাকে, কোথায় গেলে শুটকি পাবো এটুক খবর রাখি, হাঁটতে পারি তালে তালে সব চ্যানেলে কাজ, আমার এখন ভীষণ প্রিয় এই সুবিধাবাদ। আমার আছে দুপাশে ধার, দুদিক দিয়ে কাটি, মিষ্টিও ঝাল যখন যেমন ইচ্ছে মতো ছাটি, খবর রাখি খার পাতিলের পায়েস বেশি স্বাদ, আমার এখন ভীষণ প্রিয় এই সুবিধাবাদ। কোন কথাতে বাদ পড়ে যায়, নাম কাটা যায় ফের, অঙ্কে সব মাথায় আমি রাখতে পারি ঢের, তাই কখনো মুখ খুলি না, খুললে দেখি খাত, আমার এখন ভীষণ প্রিয় এই সুবিধাবাদ। আমাদের চরিত্রটা হয়ে গেছে যে সর্বক্ষেত্রেই, যে রাজনৈতিক বলি, সামাজিক বলি, এই রাষ্ট্রীয় বলি, সমস্ত ক্ষেত্রেই আমাদের চরিত্রটা হয়ে গেছে সুবিধাবাদ। সে পত্রিকার সম্পাদক, সে কোথায় কোথায় গেলে সুবিধা পাওয়া যাবে, কার লেখা চাপলে সুবিধা পাওয়া যাবে, আর কার প্রশংসা করলে, কাকে মঞ্চে ডাকলে কি লাভ হবে, এই লাভালাভের কারণে গিয়ে আমাদের প্রকৃত শিল্প বলি, সাহিত্য বলি, সমস্ত কিছুই মুখ টুবড়ে পড়ছে। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সর্বক্ষেত্রেই। সালেবে আপনি শুনছিলেন যে মানে নিজস্ব লাভালাভের ক্ষেত্রে মানে একটা জায়গা আসে, আপনার এই ব্যাপারে মতামত কি? মানে আমি আবারও বলি, যেটা জুলফিকার সাদাত ভাই বলছিলেন যে নিজস্ব সুবিধাবাদ বা নিজস্ব লাভালাভের কারণে আমাদের শিল্পটা অনেক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ছে, বা আমাদের আঙ্গিকটা, আমাদের ফর্মটা। না, এটা ঠিক নিজেদের সুবিধার ব্যাপার না, এটা জাতীয় স্বার্থ এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে এগুলো তো লেখকরা অত্যন্ত সচেতন থাকে। যেমন আমি একটা বলি, জাতীয় স্বার্থ বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপার, আমাদের জাতীয় যে সমস্যাগুলো আছে, যদি আপনি দেখেন সামান্য একটা ব্যাপার, আমরা সেই অন্নদা শঙ্কর রায়ের একটা ছড়াকে আমরা অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছি। সেটা হলো, যতদিনই রবে পদ্মা যমুনা গৌরী, মেঘনা গৌরী বহমান, ততদিনই রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এটা আমরা খুব ভালোভাবে গ্রহণ করেছি। কিন্তু আমি বাস্তবে কি দেখছি, পদ্মা এখন নয় বহমান, বক্ষে বিশাল চর, কোথায় কীর্তি শেখ মুজিবের, অন্নদা শঙ্কর কোন আবেগে ছড়া লিখলেন,
শ্রদ্ধাভাজন রায়, পদ্মা যমুনা গৌরী শুকায়, ওই তো ফারাক্কায়। এটা তো আমার সুবিধার জন্য না, উনি বলেছেন, আমরা গ্রহণ করেছি। তিনি কামনা করেছেন যতদিন পদ্মা যমুনা থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান থাকবে, কিন্তু আমরা দেখছি পদ্মার বুকের এখন বিশাল চর। এটা আমার ব্যক্তিগত সুবিধার লাভ লালসার না, জন্য সেটা হয়নি। ব্যক্তিগত সুবিধার প্রসঙ্গটা না। আমি একটু জনাব খালেদ হোসেন আপনার কাছে এই সম্পর্কে জানতে চাইবো যে যদি আপনি একটু অল্প করে একটু বলেন যে আমাদের একটু বিরতি নেওয়ার আগে যে এইটা কিভাবে আমাদের প্রভাব বিস্তার করে, আমার ব্যক্তিগত লাভালাভ, যেটি রাজনীতির প্রসঙ্গটা আলাদা হতে পারে। শিল্প এমন একটা বিষয়, এটা ব্যক্তিকে অনুভূতিকে রূপায়ণ করে, কিন্তু আসলে এটা যদি সামষ্টিক মানুষের প্রতিনিধিত্ব না করে তাহলে তা শিল্প হয়ে ওঠে না। যে লেখাটি ব্যক্তি অনুভূতিকে রূপায়ণ করে, কিন্তু আসলে এটা যদি সামষ্টিক মানুষের প্রতিনিধিত্ব না করে তাহলে তা শিল্প হয়ে ওঠে না। যে লেখাটি ব্যক্তিক সুবিধাবাদের সঙ্গে জড়িত সেটা আসলে শিল্প না। এবং রাজনৈতিক ছড়া নিয়ে বা রাজনৈতিক যে কোনো লেখার একটি মানে এটা বিপদ হচ্ছে এই, যেটা একটা সময়ে কোনো একটা টপিক্যাল লেখা, তো কোনো একটা সময়ে এটা মুখ থুবড়ে পড়ে থাকে, এটা এগিয়ে যায় না। যে ছড়াটির কথা বললেন উনার নিয়ে যে ছড়াটি বললেন, এটা কালকে উত্তীর্ণ করবে এই কারণে যে কোনো একটি বিষয়কে নিয়ে লিখলেও পরিবর্তিত সময়ে সমাজ সঙ্গতি রেখে এটা কিন্তু এগিয়ে যাবে। যেমন দেশ বিভাগ নিয়ে অন্নদাশঙ্কর রায়ের শেষ ভুল হয়ে গেছে বিলকুল, সবকিছু আর ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কি নজরুল, বা তেলের শিশি ভাঙলে বলে কুকুর করে রাগ করো, তোমরা তো সব বুড়ো খোকা, এগুলো কিন্তু কালোত্তীর্ণ হয়েছে। কিন্তু এই একটা মুশকিল এই যে সমকালীন কোনো ঘটনায় আমি আমার বিবেকের তাড়নার কথাই বললাম, কিন্তু সেটা যদি সমকালের সেই আবেগটাকে ধারণ করে ভবিষ্যৎ স্পর্শী না হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু সেই শিল্পটা শিল্পই ওঠে না। ওনারই একটা ছড়ার কথা আমি বলি, আবু সালেহ ভাই, এই যে নিচ্ছে এবং দিচ্ছে কে, কর করে নোট পাচ্ছে কে, 130 লাশের উপর দুলীয় কোমর নাচছে কে, 70-75 আগেই লেখা। এই যে মৌলবাদী শক্তির উত্থানের যে সম্ভাবনা, সেই সময়টা তিনি লিখেছেন এবং অবস্থা পরিবর্তন হয়নি বলে ওই যে উত্তীর্ণ এ কাল এইখানটা স্পর্শ করে থাকে। ফলে একটা লেখা কাল উত্তীর্ণ হবার প্রাণজ বীজ তার মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে আসলে যে কোনো লেখাই একটা মানে মুখ থুবড়ে পড়ে থাকার এই সম্ভাবনা থাকে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই জায়গা থেকে আবার শুরু করব। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা এতক্ষণ ছড়া নিয়ে আলোচনা করছিলাম, এইবার ছড়াকারদের মুখে শুনবো একটু রাজনীতির আলাপ, যে আপনারা কি আশা করছেন দেশের অবস্থা সামনে কি দেখতে পাবেন। সারোয়ার ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আসলে আমাদের সামনে এখন আমি যেটা মনে করি, আগামী 3 মাস যে আমাদের বাংলাদেশের অবস্থা কি হবে আমি জানি না। অলরেডি আমাদের বিরোধী দল এবং বর্তমানে শাসক গোষ্ঠী ক্ষমতাসীন দল, তারা দুজনেই কিন্তু অনর যে কেউ কাউকে ছাড় দিবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছে। অর্থাৎ কেউ আগাবে না, কেউ পিছাবেও না। আমি জানি না সামনে মানে কুরবানি ঈদের পরে আমাদের দেশের অবস্থাটা কীরকম হবে, তবে আমি আশা করি যে দুদলের প্রধান তারা এক হয়ে এবং দেশের কথা ভাববে। তারা ভাববে না যে আমার ছেলেটি এসে আবার ক্ষমতায় বড় হবে, আমার ছেলেটি এসে আবার ওরকম করবে, বা আমার ছেলেটি এখন নতুনভাবে ক্ষমতায় আসবে, এগুলো না। অর্থাৎ তারা যদি সাধারণ মানুষের কথা ভাবে, আমি চাই তারা সাধারণ মানুষের কথা ভাবুক, দেশের ভালোর জন্য ভাবুক। আমার ছেলে ক্ষমতায় আসবে, আমার ছেলে ক্ষমতা আসতে পারবে না, এটা মাথা থেকে তারা ঝেড়ে ফেলে দিয়ে একদম তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কথা ভাববে, এটা আমি আশা করি। জুলফিকার সাদত ভাই, আপনি কি আশা করছেন যে দেশের? আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে, প্রফেসর ইউনূস গতকালকে একটা কথা বলেছিলেন, তিনি বলেছেন যে আমরা শান্তি চাই। যে নির্বাচন আমাদের অশান্তি বাড়াবে, যে আসার পরে নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি আমাদের অশান্তির পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা ওদিকে যাব কেন? আমাদেরকে হয়তো 6 মাস আমরা একটা ইয়ার মধ্যে থাকবো, 3 মাসের মধ্যে থাকবো, কিন্তু আমরা শান্তির পক্ষে। সেই শান্তির জন্য আমাদের যা খুব বেশি প্রয়োজন, আমাদের সমঝোতাটা কিভাবে হতে পারে। আমাদের এই পক্ষ, আমরা দেখেছি যে বারবার বিএনপি যখন গভর্নমেন্টে ছিল, তারা ক্ষমতা কিভাবে রাখা যায়, যেমন ওই অমুকের শরীরে, বিচারপতির শরীরে রাজনীতির গন্ধ আছে, সে কখন, এখন মনে করেন বর্তমান সরকার চিন্তা করতেছে আমি আমার মধ্যে থাকবো, তাহলে তার শরীরে কি রাজনীতির গন্ধ আছে কিনা, সেটাও কিন্তু মানুষ ভাববে। তো আমাদের এই রাজনীতির গন্ধহীন একটা যে সরকার যেভাবে আমাদের মাস পিপল, রাজনীতির গন্ধহীন সরকার তো একটু আপত্তিকর মনে হয় আর কি। মনে হয় যে একটি অরাজনৈতিক সরকার, জলপাই রঙের সরকার। আমি জলপাই রঙের সরকারের কথা বলছি না, আমার কথা হচ্ছে যে যেখানে আমরা বরাবর রাজনীতির গন্ধ খুঁজেছি অতীতেও, অমুকের শরীরে রাজনীতির গন্ধ আছে, তাহলে আমি যখন যাবো যে আমার শরীর আমি যখন রাজনীতিটা করতে যাব, আমার শরীরে গন্ধ আছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। সুতরাং আমরা চাই সবার মধ্যে সমঝোতার ভিত্তিতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, মানুষের মধ্যে সংঘাত নয়, সংঘর্ষ নয়, ভালোবাসার মাধ্যমে আমরা এক টেবিলে বসে এক জায়গায় খেয়ে একে আলোচনার প্রেক্ষিতে আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। আপনি কিরকম চান যে আগামী 6 মাস, 3 মাস, 2 মাস? আমাদের যে অতীত অভিজ্ঞতা, এবং আমি তো কয়েকটি
সরকার পাকিস্তান থেকে এ পর্যন্ত আমার সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, পর্যবেক্ষক হিসেবে দেখেছি যে গতানুগতিকভাবেই আমাদের দেশের রাজনীতিটা চলছে। আমাদের জুজুর ভয় সবসময় থাকে, আন্দোলন সংগ্রামও সক্রিয় থাকে। শেষ পর্যন্ত যারা আঁকড়ে ধরে থাকতে চায় তারা শেষ পর্যন্ত থাকে না, আচ্ছা, এবং তার আগে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তা আমি আশা করব যে এই এই ক্ষতিগুলি- ক্ষতিটা যাতে আর না হয়, সেজন্য ক্ষমতাসীন যারা আছেন তারা সেদিকে খেয়াল রাখবেন। এইটুকু। জনাব খালেদ হোসেন, আমাদের 30 সেকেন্ড সময়। না আসলে রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ। এটা যদি হয় তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে তাকাতে হবে। তারা অশান্তি চায় না, তারা আসলে কি চায় এটা তাদের বুঝতে হবে। শেষ পর্যন্ত ক্ষমতা কিন্তু জনগণেরই। যে কোনো প্রক্রিয়াই যাক না কেন, গণতান্ত্রিক একটি দেশে এখন পর্যন্ত পরীক্ষিত সবচেয়ে ভালো যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে গণতন্ত্র, এবং নির্বাচনের মধ্যে যেতেই হবে, এবং সেটা যেন ভালোভাবে যায় এবং জনগণকে যেন অন্তত এই অনর্থক ঝামেলা এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশে না ফেলে এটা নিজেদের দেখতে হবে, নিজেদের ভবিষ্যতের জন্য, নিজেদের স্বার্থে, রাজনীতির নিজের স্বার্থে, রাজনীতিকদেরও নিজেদের স্বার্থে আসলে গণমানুষের দিকে তাকাতে হবে। প্রকৃত ভালোবাসা মুখের উচ্চারণে ভালোবাসা হয় না, দেশপ্রেমের যে কথা বলা হয় সেটা যেন অন্তরের উচ্চারণ হয়ে ওঠে, আমরাও তাহলেই হবে। সব আশা করবো যে অন্তরের উচ্চারণ হয়ে উঠুক দেশপ্রেমের কথা। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।